আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 3 দিনের সাধারণ ছুটির পর অফিস, আদালত, ব্যাংক খোলার পর চিরচেনা রূপে রাজধানী সড়কে দীর্ঘ যানজট। স্বাস্থ্য স্থাপনায় হামলার ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউর 5ম দিন 7 ঘণ্টা শিথিল এবং 3 দিন সাধারণ ছুটির পর অফিস, আদালত ও ব্যাংক খুলেছে। আজ ও আগামীকাল বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস খোলা থাকবে। রাজধানী সহ সারা দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। সড়কে দেখা দিয়েছে যানজট। তেজগাঁও এলাকার অবস্থা জানতে রিয়াজ ইসলামের কাছে যাচ্ছি। রিয়াজ, আপনি যেখানে আছেন সেখানকার জীবনযাত্রার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আলাভিয়া, ধন্যবাদ আপনাকে। টানা 5 দিনের মতো আজ কারফিউ চলছে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কারফিউ শিথিল সময় রয়েছে, সেই শিথিল সময়টি চলছে। এখন যদি আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁও এলাকায়, সেখানে সার্বিক পরিস্থিতি বলতে গেলে রাস্তায় কিন্তু সাধারণ মানুষের অনেক বেশি রয়েছেন এবং সেই সাথে গণপরিবহন চলছে। এর মূল কারণ যদি আমি বলি, টানা 5 দিন পরে কিন্তু সাধারণ ছুটির পর কিন্তু আজ ব্যাংক, অফিস, আদালত সব কিছুই কিন্তু খুলছে এবং সেই সাথে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে গণপরিবহন রাস্তায় অনেক নেমেছে এবং সেই সাথে অফিসগামী মানুষকে কিন্তু আমরা অনেক বেশি দেখেছি। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। সেই সাথে ব্যক্তিগত গাড়ি সেগুলো কিন্তু রাজধানীতে রয়েছে, সেই সাথে মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা সেগুলো কিন্তু রয়েছে। আমরা এবং বিভিন্ন ব্যাংকগুলোতে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে ইন্টারনেট ফিরে আসার কারণে সেখানে কিন্তু ট্রানজ্যাকশনগুলো চলছে এবং মানুষ কিন্তু লাইন ধরে তারা এই লেনদেনের প্রক্রিয়াগুলো করছে। তাছাড়া যদি বলি এবং রাস্তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু খুলতে শুরু করেছে এবং সাধারণ মানুষ তারা যে আগের চেনা ঢাকা, সেই ঢাকায় কিন্তু ফিরতে শুরু করেছে। সব মিলিয়ে ঢাকার সার্বিক চিত্র কিন্তু আগের মতো এবং বিকাল 5টা কিন্তু আবারও সেই কারফিউ কিন্তু বহাল থাকবে। এই ছিল আমার কাছে। আল হাফিজ। ধন্যবাদ রিয়াজ। 3 দিন সাধারণ ছুটির পর সরকারি বেসরকারি অফিস খুলেছে। আজ ও আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস চলবে। সচিবালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে তল্লাশি করে ঢোকানো হয়েছে। সারিবদ্ধভাবে কার্ড দেখিয়ে সবাইকে ঢুকতে হয়েছে। অন্য দিনের চেয়ে ছিল নজর করা নিরাপত্তা। পাস ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আলাদাভাবে পাস দেওয়া হচ্ছে না। কোনো দর্শনার্থীদেরও পাস দেওয়া হচ্ছে না। শুধু কর্মকর্তা, কর্মচারী আর সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সচিবালয়ে এসেছেন। পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে সচিবালয়ে। আছে সেনা সদস্য। রাস্তায় জ্যাম পার করে অফিসে এসেছেন চাকরিজীবীরা। কর্মকর্তারা বলছেন স্বস্তির কথা। সময় মতো অফিসে আসলাম, অফিস যেহেতু খোলা হচ্ছে আজকে থেকে, দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এমন আশা সকলে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা চরম হতাশার উল্লেখ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। চিকিৎসক ও পেশাজীবীরা বলছেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হলে প্রয়োজনের সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। সিসিটিভির ফুটেজ দেখে দ্রুত হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
রাজধানীর মহাখালীতে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন, ডেটা সেন্টার MIS, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা সেবা দেওয়ার আগে নিরীহ, দোষী কিংবা অপরাধী কাউকেই আলাদা করেন না স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকরা, বরং জরুরি প্রয়োজনে সেবা দিয়ে প্রাণ বাঁচান। তারপরও স্বাস্থ্য স্থাপনায় এমন হামলায় হতাশ হতেই হয়। আমরা আসলে কল্পনাই করতে পারিনি যে ডাক্তারদের গাড়িতে হামলা হবে অথবা ধরেন আপনার স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর আঘাত হানবে। এটাই বোধহয় সমসাময়িক কালে বা হিস্ট্রিতে এই প্রথম। মানে এইরকম ঘটনাতে আমরা আসলেই হতচকিত। যেমন ধরেন আমাদের এখানে নতুন অধিদপ্তরে 11টা সাড়ে 11টায় আনসারদের কান্নাকাটি যে এখানে আসছে, ভাঙচুর করবে, এই অফিস জ্বালায় দিবে। তো উপায়ন্তর না দেখে রিক্সা যোগে পুলিশকে পাঠিয়ে দিয়েছে আমাকে। আমার ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে আমার ডিজি মেডিকেল এডুকেশন সহ আমাদের অনেক লাইন ডিরেক্টরদের গাড়িগুলো আপনি দেখেছেন যে একদম প্রথমে তারা ভাঙচুর করেছে, তারপর আমরা দুটা গ্রুপ এসে আমরা শুনেছি যে এখানে গান পাউডার দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এখানকার জেনারেটর সহ এবং আমাদের এখানকার যে MIS যেটা আছে আমাদের ডাটা যেখানে সংগ্রহ সেটাতেও ভাঙচুর করেছে, সেটাকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। হামলার ঘটনায় মঙ্গলবার 7 সদস্যের তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সকালে তদন্ত কমিটির সদস্য এবং আগুনের শিকার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এটা অলরেডি আমরা ফিজিক্যালি যে সমস্ত যে জিনিস দেখতে পাচ্ছি সেগুলোর তো আমরা ছবি নিয়েছি, আমরা ভিডিও করেছি, তারপর CCTV ফুটেজ সংগ্রহের প্রক্রিয়ায় আছি আমরা। সাধারণ মানুষ কোথায় একটা কোমলমতি শিক্ষার্থীদের একটি কোঠার আন্দোলন, সেখান থেকে কোথায় নিয়ে আসলো। এখন তো সব কিছু দিবালোকের মতো পরিষ্কার যে কারা এই জঘন্য ঘটনাগুলো করেছে। সাধারণ ছাত্রছাত্রীরা তো এটার সাথে জড়িত না। তদন্ত কমিটি বলছে, স্বাস্থ্য স্থাপনা ও যানবাহনে হামলায় আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা, আর প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র নষ্ট হওয়ার ক্ষতি অপূরণীয়। জান্নাতুল বাকরা কেকা, চ্যানেল আই, ঢাকা। 3 দিনের সাধারণ ছুটির পর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলায় অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। কারফিউ শিথিল হওয়ায় সড়কে যানবাহন চলাচল বেড়েছে, মোড়ে মোড়ে দীর্ঘ যানজট, দোকানপাটও খুলেছে অনেক। তবে কারফিউর আতঙ্কে বিপণী বিতানগুলোতে ক্রেতার সমাগম কম। লায়লা নওশিনের রিপোর্ট। সকাল 10টা থেকে বিকেল 5টা, টানা 7 ঘন্টার কারফিউ শিথিল পেয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর চিত্র প্রায় একই রকম। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে দীর্ঘ যানজটে আটকা যানবাহন। তারপরও প্রায় 5 দিন পর গাড়ি নিয়ে রাস্তায় চলতে পেরে অনেকটাই খুশি বাস চালকরা। চলাটা খুবই কষ্ট হয়েছে আমাদের, কারণ আমরা দিন আনি দিন খাই, আমরা শ্রমিক হিসাবে অনেক কষ্ট হয়েছে। রাস্তাঘাটে বন্ধ থাকলে গাড়ি করে না চলে তো আমাকে সমস্যা হয়। সকাল সকাল এসে দোকানপাট খুলেছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। দেখি দোকান তো খুলছি, কাস্টমার হইতেও পারে, এই জন্য আশায় দোকান খুলছি আমরা। দোকানগুলো যে বন্ধ গেছে, এই বন্ধতে আমাদের সম্পূর্ণই লসের মধ্যে পড়ছে। আমরা ক্ষয়ক্ষতি তো বিশাল ক্ষয়ক্ষতি, আমাদের দোকান বাড়া হচ্ছে না, সেলসম্যানের বেতন হচ্ছে না, তারপর নিজের খাওয়া খরচের টাকা নেই, অনেকটা লস। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, সবাই আছে আতঙ্কের ভিতরে, এর জন্য মানুষজন আসতেছে না। তবে কারফিউ শিথিল হলেও দোকানপাটে ক্রেতাদের চাপ নেই। ভাইয়ের বিয়ে সামনেতে রোববার, শপিং তো করতেই হবে। ভাইয়ের বিয়ে 26 তারিখে, বুঝছেন, মানে এই যে ঢাকায় গ্যাঞ্জামের জন্য আর আসতে পারি নাই। রাজধানীর অন্যান্য সড়কে লোক সমাগম বাড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখনও শুনশান। টিএসসি এলাকাও থমথমে, চারদিকে ঘিরে রেখেছে বিজিবি। শিক্ষার্থী না থাকায় বন্ধ দোকানপাটগুলো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সাথে 4 দিনের টানা কারফিউ আর 3 দিনের সাধারণ ছুটির পর আজ খুলেছে অফিস আদালত। তবে রাজধানীর অন্যান্য এলাকা কর্মমুখর হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখনও থমথমে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে। সাধারণ মানুষ বলছে, দ্রুতই পূর্ণরূপে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠুক ঢাকা বিশ্ববিদ্যালয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কয়েক সপ্তাহের আন্দোলনে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, শিগগিরই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, একাদশের ভর্তি কার্যক্রম এবং স্থগিত হওয়া HSC পরীক্ষা শেষ করাটাই এখন বড় চ্যালেঞ্জ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সবসময় কোলাহল আর ছুটে চলা তারুণ্যের ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একেবারেই চুপচাপ, নিস্তব্ধ। হলগুলোতে নেই কোনো শিক্ষার্থী, ভিন্ন এক পরিবেশ। প্রয়োজনীয় বইপত্র নিতে এই শিক্ষার্থী এসেছিলেন হলে, কিন্তু ঢুকতেই দেয়া হয়নি তাকে। আমি আমার ভাইয়ের বাসায় ছিলাম, তো আজকে আমি ভাবতেছি যে হল থেকে কাপড় চোপড় নিয়ে বাড়িতে চলে যাব, তো হলে ঢুকতে দেয়নি আর কি। এটা তো খুবই হাহাকার লাগতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মতে আন্দোলনের শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হয়ে গেছে। যা ক্ষতি হয়ে গিয়েছে এটাকে আমরা একপাশে রেখে আমরা বলছি না যে ক্ষতি হয়েছে ঠিক হয়েছে, আমরা সেটা বলছি না, যে ক্ষতি হয়তো হয়ে গিয়েছে। এখন আর যাতে ক্ষতি না হয়, প্রথম স্টেপ হওয়া দরকার, আর যাতে একটা প্রাণ নেওয়া যায়, কেউ আহত না হয়, এই জায়গাটা আগে প্রথমত স্ট্যাবলিশ করা। 2 নম্বর হলো যে একটা পরিবেশ তৈরি করা। এই 15 দিনের আগের স্টুডেন্টদের সাইকোলজি, মানসিকতা এবং আন্দোলনের পরে যখন তারা ক্লাস করতে আসবে তাদের সাইকোলজি, তাদের মানসিকতা ভিন্ন। এই চিন্তাটা আপনাকে এখন থেকে রিড করা লাগবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ, একাদশে ভর্তি কার্যক্রম শেষ করা এবং স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে বেশ বিপাকে আছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম, পাশাপাশি আমাদের 6 থেকে 9 অবধি যে সামষ্টিক মূল্যায়ন, সেটা ব্যাহত হচ্ছে। আমাদের সেই কার্যক্রমগুলো আপাতত স্থগিত আছে। ভর্তি এবং একাদশ শ্রেণীর যে ক্লাস শুরু, সেটি আমরা রিশিডিউল করছি, পরিবর্তন হবে সময়সূচিতে কিছুটা। ঢাকা শিক্ষা বোর্ড বলছে শিক্ষা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত এখন আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হাতে নেই। কেন্দ্রীয়ভাবে আসতে হবে এই সিদ্ধান্ত। প্রত্যয় স্কিম থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেরিয়ে আসা এবং এর সঙ্গে আবার যুক্ত হয়েছে কোটা বিরোধী আন্দোলন এবং তার সঙ্গে ব্যাপক নাশকতা। এক কথায় এসব কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অচল দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। এমন একটা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়া অবস্থা দেশের পুরো শিক্ষা ব্যবস্থার। এ থেকে খুব জরুরি উত্তরণ প্রয়োজন বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। নির্বাহী আদেশে টানা 3 দিন ছুটির পর শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। তবে ইন্টারনেট ব্যবহার করে সেবা পেতে চান এমন গ্রাহকরা এখনও সব ধরনের সুবিধা পাচ্ছেন না। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি সভাপতি পরামর্শ দিয়েছেন আর্থিক খাতের জন্য পৃথক ইন্টারনেট সুযোগ দেওয়া যায় কিনা তা ভেবে দেখার। রিজভি নেওয়াজ রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনে এটিএম বুথ পুড়িয়ে দেওয়া সহ কোনো ব্যাংকের শাখায় বাইরের অংশ আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সরকারের সিদ্ধান্ত মেনে বুধবার সকাল থেকেই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে শুধু বলেছেন যে আপনারা অ্যাসেসমেন্ট করেন যে কোন এরিয়ায় একটু সেন্সিটিভ বেশি, বা আপনি মনে করেন আপনার সিকিউরিটি অত ভালো না, বা কোনো কারণে আপনার হয়তো স্টাফ আসতে পারলো না ব্রাঞ্চে, সেগুলো বাদ দিয়ে আপনারা যেখানে মনে করেন প্রয়োজন আপনার ব্রাঞ্চ খোলেন, যেখানে বিশেষ করে বড় বড় জায়গায়। কোটা বিরোধী আন্দোলনের শিকার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কেস টু কেস ভিত্তিতে পাশে থাকার কথা জানিয়েছেন ব্যাংকাররা। এই যে ইন্টারনেট সার্ভিসেস, এটাকে এই আর্কিটেকচার ডিজাইনটাকে ইনশাল্লাহ সরকার, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক সবাই মিলে এটাকে অন্যভাবে হয়তো তৈরি করতে হতে পারে। কথায় কথায় যে যদি সোশ্যাল মিডিয়া যেমন এই মুহূর্তে বিভিন্ন সিকিউরিটি কারণে যদি বন্ধ রাখতে হয় কোনো কারণে কথায়, তাহলে যেন ব্যাংকিং খাত আবার চলতে পারে। আবার অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান যারা ডিপেন্ডেন্ট ইন্টারনেট সার্ভিসের উপরে, তারা যেন চলতে পারে। এইভাবে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ডিজাইন করতে হবে। সেটা আমি অ্যাজ এ লেম্যান মনে করি। সো গোয়িং ফরওয়ার্ড আপনি একটা অন করতে পারবেন, একটা অফ করতে পারবেন চাইলেই, আবার জিওগ্রাফিক্যালি অন অফ করতে পারেন বিভিন্নভাবে, সো দ্যাট দ্য কান্ট্রি ইজ নট, কান্ট্রি ব্যাংকিং সেক্টর ডাজ নট গো ডাউন কমপ্লিটলি। বুধবার সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহক। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক নাশকতার ঘটনায় চট্টগ্রামে পুলিশের অভিযানে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানিয়েছেন,
চলমান সহিংসতায় চট্টগ্রামে যারা সহিংসতা ঘটিয়েছে এবং বিভিন্ন উপজেলা থেকে যারা রাজধানীতে গিয়ে নাশকতা করেছে তাদের চিহ্নিত করা হচ্ছে। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ইতোমধ্যে অনেকে চিহ্নিত করে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা ও পটিয়া সহ বিভিন্ন উপজেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশ সুপার। সে সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। জেলা সহ অসংখ্য জেলা থেকে তারা লোকজন ঢাকা জড়ো করেছে এবং এই কর্মকাণ্ড চালিয়েছে। আমাদের চট্টগ্রাম জেলায় এই সমস্ত সংক্রান্তে আমরা বেশ কয়েকটি মামলা নিয়েছি এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে আমরা এই কয়েকদিনে প্রায় 300-র অধিক আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যারা এই সমস্ত নাশকতা কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমরা যে চিরুনি অভিযান পরিচালনা করেছি, আমাদের আইজিপি স্যারের নির্দেশে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে। এবার বিরতির পর যা থাকছে। এখন দেখবেন জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। অত্যাধুনিক সড়ক বাতিতে রাজশাহী মহানগরী এখন আলো ঝলমলে শহর। নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন মহানগরীর সাহেব বাজার, রেলগেট, রেল স্টেশন, লক্ষ্মীপুর C&B, আলুপট্টি, তালাইমারি বাইপাস, আমচত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অত্যাধুনিক সড়ক বাতি বসানো হয়েছে। সড়ক বাতিগুলো রাতের শহরে দৃষ্টিনন্দন শোভা বর্ধন করছে। মহানগরীর তালাইমারি থেকে কোর্ট পর্যন্ত সড়কে রয়েছে মুকুট বাতি। তালাইমারি থেকে বিহাস হয়ে বাইপাস পর্যন্ত রয়েছে সিটি ফ্লাওয়ার বাতি। রেলগেট থেকে বিমানবন্দর সড়কে ফ্লাড লাইট ও ফুলতলা থেকে মিজানের মোড় পর্যন্ত বসানো হচ্ছে প্রজাপতি বাতি। এছাড়া সড়কের মোড়গুলোতে রয়েছে হাইমাস অটো লাইট। এখন দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়েছে দেশের বিভিন্ন জেলার সবজি বাজারে। একদিকে বাজারে সবজির সরবরাহ কম, অন্যদিকে ক্রেতাদের উপস্থিতিও কম হওয়ায় দাম ও বিক্রি নিয়ে উভয় সংকটে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। এবার প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর খননের অভাবে মৃত প্রায় চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী। আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। দুর্গন্ধযুক্ত পানির কারণে হুমকিতে নদীর বাস্তুতন্ত্র ও আশপাশের পরিবেশ। নদী বাঁচাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। এবার দেখবেন খেলার খবর।